বৃত্তের জ্যায়ের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো স্পর্শ জ্যা। স্পর্শ জ্যা কি ছিল একটু বলে দেই। স্পর্শ জ্যা এরকম জিনিস ছিল, এইটা আমার বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে -G -F। এইখানে বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে, বহিস্থ বিন্দুটা হচ্ছে x1, y1। বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকা যায় দুটা, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় দুটা। ওই যে স্পর্শ বিন্দু আছে, স্পর্শ যে বিন্দু আছে, ওই স্পর্শ বিন্দু দুটা যদি যোগ করে দেই, স্পর্শ বিন্দু দুটা যোগ করলে বৃত্তের যে জ্যা পাওয়া যায় ওইটাকেই বলা হয় স্পর্শ জ্যা। বুঝছো কথা? তো আমরা প্রথমে একটু স্পর্শ জ্যায়ের সমীকরণটা বের করতে চাই। সূত্র এমনিতেও মুখস্থ রাখা লাগবে না, সূত্র জানাই আছে। স্পর্শ জ্যায়ের সূত্র তোমার অলরেডি জানাই আছে আগে থেকে। জানা নাই? আচ্ছা, কথা বন্ধ করো, দেখি জানা আছে কিনা। আচ্ছা, মনে করতেছি বৃত্তটা যে বিন্দুতে স্পর্শ করছে, স্পর্শ বিন্দু হচ্ছে এটা, x1 y1 তো আছে এখানে, এই জন্য এটা ধরে নিছি x2 y2, এটা ধরে নিছি x3 y3। এটা আমরা জানতাম এরকম যে এখান থেকে এখানে একটা রেখা যদি টানা যায়, এই রেখাটা আর এই রেখাটা পরস্পর লম্ব হবে। স্পর্শ জ্যা মনে করো এইটা, হ্যাঁ। স্পর্শ জ্যাটাকে আমরা যে সমীকরণ বের করব, স্পর্শ জ্যায়ের সমীকরণের মধ্যে x1 x2 y2 x3 y3 নিয়ে আসবো না। আমরা চাই সবসময় যেটা দিয়ে সমীকরণ বের করা হয়, সমীকরণের মধ্যে কেন্দ্র থাকবে বৃত্তের, এই বিন্দুটা থাকেই, এই দুটা দিয়ে। এটা যদি আসেও পরে আমরা এটা বাদ দিয়ে দিব। একটু দেখো আগে, স্পর্শ জ্যা হচ্ছে এই সরল রেখাটা, এটার সমীকরণ বের করব। সরল রেখা তো নাকি? সমীকরণ বের করার আগে আমি একটু ঢালটা বের করে নিতে চাই। ধরো এইটা হচ্ছে তোমার পি বিন্দু, এটা ধরো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। পি সি রেখাটা যেটা, ওই রেখার ঢালটা আগে বের করতেছি। যেহেতু বিন্দু দেওয়া আছে দুটা, ঢাল বের হবে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর বলো, বাই x1 প্লাস জি। স্পর্শ জ্যা হলো এবি, স্পর্শ জ্যায়ের ঢালটা আমরা বের করে নিচ্ছি। না, এই বললাম যে এই দুটা বিন্দু আমরা নিয়ে আসার ট্রাই করব না, এই স্পর্শ বিন্দু আমরা বেরই করব না, না করেই যে বের করতে চাই। সো আসলেও এটা বাদ দেওয়ার ট্রাই করব। কিভাবে ঢাল বের করব সেটা একটু বলি। এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব, যেহেতু লম্ব এদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1, তাই কিনা? স্পর্শ জ্যায়ের ঢাল ধরলাম এম। এখন যেহেতু লম্ব, তাহলে এইটার ঢাল আর স্পর্শ জ্যায়ের ঢাল গুণ করলে -1 আসবে। ওটার ঢাল কত? y1 প্লাস এফ x1 প্লাস জি ইন্টু এম, গুণফল আসবে। তাহলে বলো তো এম এর মান কত আসতেছে? মাইনাস, এটা উপরে উঠে যাবে না? x1 প্লাস জি বাই y1 প্লাস এফ, এটা আসতেছে। আচ্ছা, এবার একটু দেখো, স্পর্শ জ্যা এর সমীকরণটা আমরা বের করতে চাই। স্পর্শ জ্যা এর সমীকরণ কোন রেখাটা? এবি না?
এটাকে আমরা মনে করতেছি এক বিন্দুগামী সরলরেখা, এই এক বিন্দুগামী সরলরেখা x2 y2 বিন্দুগামী। দেখতে হবে x2 y2 বিন্দু, প্রমাণ তুলে না নিলেও হবে, এই প্রমাণ কোনোদিনই কোথাও আসবে না, খালি বুঝো একটু। আবার বলতেছি যে প্রমাণ তোমার জানাই, স্পর্শজায়ের সমীকরণ তোমার জানাই আছে। x2 y2 বিন্দুগামী সরলরেখা না, এই বিন্দুকে আগেই কনসিডার করতেছি, এটা বাদ দাও। এই বিন্দুগামী সরলরেখা, তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম হয়, y মাইনাস y1 মানে কি ওখানে y2 ইকুয়াল m, m কত, স্পর্শজায়ের ঢাল কত, ইনটু x মাইনাস x2, এরকম হবে। আর আর গুণ করো, আর আর গুণ করলে এরকম আসবে y মাইনাস y2 এর সাথে গুণ হবে y1 প্লাস f মাইনাস x1 প্লাস g x মাইনাস x2, না গুণ করো y y1 f y y1 y2 বলো f y2 গুণ করো মাইনাস x x1 মাইনাস মাইনাসে প্লাস x1 x2 মাইনাস gx প্লাস প্লাস হবে তো gx2, এটা সব প্লাস করব, সব প্লাস করব। তাহলে x x1 ওই পাশে আছে, এই পাশে নিয়ে আসো, x x1 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, y y1 তো এখানে আছে প্লাস, এই দুটার কাজ শেষ। g কই, g এই পাশে নিয়ে আসো, gx প্লাস হয়ে গেল, fy এখানে আছে প্লাস হবে, আর কোনোটা আছে না, আর এই মাইনাসগুলো ওই পাশে পাঠিয়ে দাও, প্লাস হয়ে যাবে। ওই পাশে পাঠিয়ে দিলে এখানে তো প্লাস আগে থেকে কি আছে x1 x2, এটা ওই পাশে পাঠাও, y1 y2 ওখানে আগে থেকে আছে তোমার gx2 প্লাস f y2, সব প্লাস আসছে। একটু সিম্পলিফাই করা যাক এটাকে। আমি বলছি একটা কথাই, সেটা হচ্ছে সমীকরণ যাই বের করব তাতে নতুন কোনো জিনিস নিয়ে আসব না। নতুন কোনো জিনিস বলতে x2 y2 x3 y3 এগুলা নিয়ে আসবই না, ঠিক আছে, ঠিক আছে কিনা? আচ্ছা, কেন্দ্র কত, মাইনাস জি মাইনাস এফ, আর এই বিন্দু নিয়ে আসবো। আচ্ছা, এখন আমাকে বলো তো এইটা কি এখন একটু দেখো, এই যে আমরা পড়ছিলাম না বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, সমীকরণটা কি ছিল x x1, ভালো করে বুঝতে হবে এখানে একটু, বৃত্তের উপরস্থ কত বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করছিল তখন যে সূত্র পড়ো তুমি, সেটা কিন্তু x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করছিলা। তাহলে এখানে বৃত্তের উপরস্থ বিন্দু কি আছে x2 y2, তাহলে এটা কিন্তু বৃত্তের উপরস্থ একটা বিন্দু, সেটা হলো x2 y2 বিন্দুতে একটা স্পর্শক, সেটার সমীকরণ এরকম কিন্তু হবে x x2 প্লাস y y2 প্লাস g ইন্টু x প্লাস x2 প্লাস f ইন্টু y প্লাস y2 প্লাস c ইকুয়াল 0। এটা কিন্তু এই রেখার সমীকরণটা তুমি বের করলা, এই রেখার সমীকরণ বের করলা। এবার বলো এই যে রেখার সমীকরণটা তুমি বের করলা, এই স্পর্শকটা, ওই স্পর্শকটা x1 y1 বিন্দু দিয়ে গেছে কিনা? তাহলে এই x1 y1 বিন্দু দিয়ে এই সমীকরণটা স্যাটিসফাই করবে কিনা? স্যাটিসফাই করা মানে কি, x আর y এর জায়গায় কি বসাই দিবা, x1 y1, আসো বসাই, যে এগুলার মান বের করতে চাচ্ছি আমি আর কি। x এর জায়গায় কি বসবে, x1 বসলে এখানে কি হবে প্লাস, y এর জায়গায় কি বসবে y1
y2 প্লাস জি ইন্টু এক্স এর জায়গায় কি বসবে, একবারে গুণ করে দিলাম, প্লাস জি x2 f ইন্টু বিন্দু স্যাটিসফাই করতেছো y1 প্লাস f y2 প্লাস সি ইকুয়াল কতটুকুর মান দরকার দেখো তো, x1 x2 y1 y2 gx2 fy2, x1 x2 দরকার প্লাস y1 y2 দরকার, আর কি দরকার, gx2 দরকার, fy2 দরকার। এইটুকুর মান আমাকে একটু বলো। x x1 প্লাস y y1 প্লাস gx প্লাস fy, এটুকুর মান বলো, মাইনাস gx1 মাইনাস fy1, এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে এসে বলো কি হবে, x1 প্লাস y y1 প্লাস gx প্লাস fy প্লাস gx1 প্লাস fy1 প্লাস সি ইকুয়াল 0। এবার একটু খেয়াল করো, তোমাকে আমি কেন বলতেছি তুমি সমীকরণটা জানোই, y y1 প্লাস এই দুটার মধ্যে থেকে কি কমন যায়, জি কমন গেলে কি থাকবে, x প্লাস x1, এই দুটার মধ্যে থেকে কি কমন যায়, f কমন গেলে কি থাকবে, y প্লাস y1 প্লাস সি ইকুয়াল, এটা স্পর্শজ্যায়ের সমীকরণ। দেখো তো এই সমীকরণ তুমি এর আগে পড়ো নাই, একবারে এক্স্যাক্টলি ওই সমীকরণে স্পর্শকের যে সমীকরণ x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস সি ইকুয়াল 0, যেটাকে তুমি টি ধরে নিচ্ছিলা, টি ইকুয়াল 0 ধরে নাও। এদিকে শোনো, এবার একটু কনফিউশন ক্লিয়ার করা যাক। কনফিউশন হচ্ছে ভাই স্পর্শক তো এই রেখা, স্পর্শকের সমীকরণ ছিল x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু, এটা স্পর্শ যেত এই রেখা, ওইটার সমীকরণ আপনি সেম সমীকরণ বলতেছেন, তাই আসলো না? এখানে একটু কনফিউশন আছে তোমাদের, ওটা একটু ক্লিয়ার করে দিই। এদিকে দেখো, তুমি যেটা করতেছিলা সেটা হলো স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে, স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে যে x1 y1 বিন্দুটা, ওই বিন্দুটা বৃত্তের উপরে ছিল, স্পর্শকের সমীকরণে যখন বের করতেছিলাম স্পর্শ বিন্দুটা বৃত্তের একদম উপরে ছিল, তখন এটার সমীকরণ হইতো এরকম, x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস সি ইকুয়াল 0। এটা ছিল বৃত্তের উপরস্থ বিন্দু। এখন বৃত্তের বাহিরে বিন্দু আছে, x1 y1 বিন্দুটা বৃত্তের বাহিরে, আর স্পর্শ যেটা তোমার এখানে, এই স্পর্শজ্যায়ের সমীকরণ তুমি এখন বলতেছো এটা x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস সি ইকুয়াল 0। পার্থক্য হচ্ছে চিত্রে পার্থক্য, সমীকরণে কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে বিন্দুতে পার্থক্য। এমন না যে দুটা সেম জিনিস আসছে, সমীকরণ একই আসছে, দুটা দুই জায়গা থেকে বের করছো। এই ক্ষেত্রে স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে বিন্দুটা ছিল বৃত্তের উপরে, স্পর্শজ্যায়তে যখন বের করতেছো বিন্দুটা হলো বৃত্তের বাহিরের বিন্দু। বুঝতে পারছো? এই হলো পার্থক্য। কোশ্চেন বলছে -5,4 বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করো। আমি এটার জন্য চিত্র আঁকলাম না, এটা তো এমনি হয়ে যাবে, চিত্র আঁকলাম না। দেখো কত বিন্দু হইতে -5,4, তাহলে x1 এর মান হচ্ছে তোমার -5, y1 এর মান হচ্ছে 4। প্রবলেমটা হইতেছে বৃত্তের সমীকরণটাই দেই নাই।
-5,4 কোন কোঅর্ডিনেটে থাকবে? সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে। -2x -4y -1 না এটা। তো -5,4 বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে x1 এর মান -5, y1 এর মান 4। তোমার g এর মান লাগবে, g এর মান হচ্ছে ভাগ করো -1, f এর মান হচ্ছে -2, c এর মান হচ্ছে -1। তাহলে আমরা জানি স্পর্শজ্যায়ের সমীকরণ এরকম হয়, স্পর্শজ্যায়ের সমীকরণ এরকম হয় x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। এটা হয় স্পর্শজ্যায়ের সমীকরণ। মান বসাই দিব। x1 এর মান -5, তাহলে এটা হবে -5x, y1 এর মান 4 প্লাস 4y, g এর মান হচ্ছে -1, x প্লাস x1 এর মান -5, f এর মান হচ্ছে -2, y1 এর মান হচ্ছে 4, c এর মান -1। এখনো তুমি g এর মান বের করা জানো না? তুমি এখনো কেন্দ্রতেই আসো, কেন্দ্র থেকে বের হও। -x প্লাস 5 -2y এরকম আসতেছে। তাহলে x আসতেছে -6টা, -6টা x আসতেছে, y আসতেছে তোমার +2টা, কনস্ট্যান্ট আসতেছে এইদিকে আসতেছে 4 -4 না, -2 দিয়ে সবাইকে ভাগ করলে, -2 দিয়ে ভাগ করলে এটা হবে 3x -y +2 ইকুয়াল। এটা স্পর্শজ্যায়ের সমীকরণ। তো এই স্পর্শকের যে সূত্র দিছে ওই সূত্র, এখানে নতুন করে বলার কিছু নাই, জাস্ট সূত্রে বসাই দিবা। আলাদা টাইপের একটু ম্যাথ দেখা যাক। কোশ্চেন বলছে মূল বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধটা আগে বের করে নিব। বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,0 আর বৃত্তের ব্যাসার্ধ আসবে 25 - 20 √5 এটা। তাহলে বৃত্তটার কেন্দ্র আসতেছে 5,0 আর এসব ক্ষেত্রে ব্যাসার্ধটা আমরা ডিরেক্টলি এরকম করে না দিয়ে এরকম করে দেওয়ার ট্রাই করবো। ব্যাসার্ধটাকে, ব্যাসার্ধ আসতেছে √5, স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধটা আঁকার ট্রাই করবা, স্পর্শ বিন্দুতে। তো তোমাকে বলা হয়েছে এই বিন্দু থেকে যে স্পর্শক দুটো আঁকা যায়, স্পর্শক দুটার সমীকরণ বের করো। মূল বিন্দুগামী সরলরেখা না স্পর্শক দুটা, তাই স্পর্শকের সমীকরণ এরকম হবে না, স্পর্শকের সমীকরণ এরকম হবে। স্পর্শকের সমীকরণ হবে y ইকুয়াল mx। এটা হবে যেহেতু স্পর্শক মূল বিন্দুগামী সরলরেখা, বা এটাকে এইভাবে লিখতে পারো mx - y ইকুয়াল 0। এটা কার সমীকরণ বললা? স্পর্শকের সমীকরণ বলতেছো mx - y ইকুয়াল 0। কার মান বের করলে স্পর্শকের সমীকরণ কমপ্লিট হবে? m এর মান বের করলে কমপ্লিট হবে না? তাহলে তোমাদেরকে বলছি না যে স্পর্শকের ম্যাথের ক্ষেত্রে অজানা রাশির মান বের করতে হয় d = r করে। স্পর্শকের সমীকরণ বের করার সময়, স্পর্শকের সমীকরণ বের করার সময় অজানা রাশির মান বের করবা d = r করে। তাহলে শর্ত মতে কেন্দ্র থেকে ডিস্টেন্স আর রেডিয়াসটা সমান। কেন্দ্র হচ্ছে এইটা, এটা থেকে এটা ডিস্টেন্স 5m হবে। 5m - y এর জায়গায় বসবে 0 বাই √m² + 1, m² + 1 এটা সমান আসবে তোমার √5। দুই পাশে যদি বর্গ করি, দুই পাশে যদি বর্গ করি
বর্গ করলে এখানে আসবে 25 m স্কয়ার ইকুয়াল 5 m স্কয়ার প্লাস 5 গুলা কেটে দাও, তাহলে এখানে থাকে 5টা m স্কয়ার ইকুয়াল m স্কয়ার প্লাস 1, 4 m স্কয়ার ইকুয়াল 1, m স্কয়ারের মান 1/4, m এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ, এটা হচ্ছে m এর মান। অতএব স্পর্শক দুটার সমীকরণ হবে এরকম, স্পর্শকের সমীকরণ হবে y ইকুয়াল প্লাস মাইনাস হাফ এক্স। এটা হলো স্পর্শকের সমীকরণ বের করলাম, y ইকুয়াল প্লাস মাইনাস হাফ এক্স বহিস্থ বিন্দু থেকে। বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ এটা। এবং পরের অংশটা বলছে স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করো। আমরা স্পর্শজ্যায়ের জন্য কোন বিন্দুতে স্পর্শ, কোন বিন্দু বহিস্থ বিন্দুটা কত দেওয়া আছে? 0 0, x1 এর মান 0, y1 এর মান 0, বৃত্তের g এর মান কত? g এর মান -5, f এর মান 0, c এর মান হলো 20। তাহলে আমার স্পর্শ যেটা হবে এরকম, x1 এর মান 0 না, স্পর্শ জ্যায়ের সমীকরণ হবে এরকম, x x1 থাকবে না, y y1 থাকবে না, g ইন্টু x প্লাস x1, f ইন্টু থাকবে না, প্লাস c ইকুয়াল 0। তাহলে -5x প্লাস 20 ইকুয়াল 0, -5x সমান লেখা যাবে -20, তাহলে স্পর্শ জ্যা হলো x সমান 4, এটা হবে স্পর্শ জ্যা। হয়েছে? কোশ্চেন পড়া যাক। এদিকে একটু দেখো, 2,3 কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, আঁকায় নিচ্ছি। একটা বৃত্ত হচ্ছে 2,3, বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,3, আর হচ্ছে ব্যাসার্ধ কত? 4। সেই বৃত্তকে একটা রেখা বলতেছে ওরা, এই রেখাকে, বৃত্তটা রেখাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। তাইলে মনে করো এটা একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, যে রেখাটাকে আমার বৃত্তটা ছেদ করতেছে দুটা বিন্দুতে, একটা হলো পি বিন্দু, একটা হলো কিউ বিন্দু। রেখাটার সমীকরণ কি? x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0। একটা বৃত্তের কেন্দ্র বলছিল, বৃত্তের ব্যাসার্ধ বলছিল, তোমাকে বলছে বৃত্তটা এই রেখাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। পড়ো এবার, এটুকু পড়ো। পি ও কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়, পি আর কিউ বিন্দুতে বৃত্তের যে স্পর্শক আঁকা যায় সেই স্পর্শকটা আলফা কমা বিটা বিন্দুতে ছেদ করে। দেখো এদিকে পি আর কিউ বিন্দুতে, ধরো পি বিন্দুতে আমি এটা স্পর্শক আঁকলাম, ঠিক আছে? পি বিন্দুতে আমি এই স্পর্শক আঁকলাম, কিউ বিন্দুতে আমি এই স্পর্শকটা আঁকলাম। এই স্পর্শক দুটা যে বিন্দুটাতে ছেদ করে ওই বিন্দুটাকে কি বলা হয়েছে? আলফা কমা বিটা। তাইলে ভাই এই বিন্দু থেকে দেখো তো দুটা স্পর্শক গেছে, এই স্পর্শক দ্বয়ের ছেদ বিন্দু দুটা যোগ হয়েছে, তাহলে এই রেখাটাকে অ্যাকচুয়ালি স্পর্শজ্যায়ের সমীকরণ বলা আছে না? ঠিক আছে, স্পর্শজ্যা কিনা? স্পর্শজ্যায়ের সমীকরণটা বলে দেওয়া আছে, ঠিক আছে? এখন তোমাকে কোয়েশ্চেন বলছে 4 আলফা মাইনাস 7 বিটার মান কত? তাহলে আমার কাজ হবে আলফার মান আর বিটার মানটা বের করে নেওয়া। আলফার মান আর বিটার মান বের করে নিয়ে এখানে বসাই দিব। এখন আলফার মান আর বিটার মান কেমনে বের করবা? আলফার মান বিটার মান বের করার বুদ্ধি হচ্ছে এরকম, এটা বৃত্তের বহিস্থ বিন্দু না, যেটাকে আমরা x1 y1 ধরতেছিলাম। x1 y1 দেওয়া থাকলে আমরা স্পর্শজ্যায়ের সমীকরণ বের করা শিখছিলাম। বহিস্থ বিন্দু দেওয়া থাকলে স্পর্শজ্যায়ের সমীকরণ বের করতে পারো কিনা?
তাহলে আলফা বিটা ধরে আমরা স্পর্শজায়ের সমীকরণ বের করব। আবার স্পর্শজায়ের সমীকরণ এটা দেওয়াই আছে, তাহলে দুটা সরলরেখা একই সরলরেখা হবে। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ছিলাম, দুইটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করার শর্ত এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবকের অনুপাত তিনটা সমান হয়। আশা করি ভুলে গেছো। আসো করা যাক। আমরা আগে স্পর্শজায়ের সমীকরণটা বের করি। স্পর্শজায়ের জন্য x1 এর মান কত দেওয়া আছে, y1 এর মান কত দেওয়া আছে, বিটা কেন্দ্র দেওয়া আছে 2,3, কেন্দ্র কিন্তু -g - f, তাহলে g এর মান হচ্ছে -2, f এর মান হচ্ছে -3। এখন একটা ঝামেলায় পড়ে গেলাম, সেটা হলো সিটা বের করে নিতে হবে। সি তো বের করা যাবে না, কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা এরকম হবে না, বৃত্তের সমীকরণটা এরকম হবে না, x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার। তাহলে এখানে কত আসবে 4, এখানে কত আসবে 9, এটা এই পাশে নিয়ে আসো -16, 9 আর 4 কত 13, 13 - 16, সি এর মান আসবে -3। সি এর মান আসছে -3, কি বললাম, দরকার নাই তো, সমীকরণ বের করে সহজ হয় আমার কাছে করছে এই জন্য। তাহলে বলো স্পর্শজায় কি হয়, x1, তাহলে আলফা এক্স প্লাস বিটা ওয়াই -2 ইন্টু এক্স প্লাস কি আলফা -3 ইন্টু ওয়াই প্লাস বিটা, সি এর মান -3 ইকুয়াল 0। ভাঙ্গায় দিব, ভাঙ্গায় দিলে এরকম আসে আলফা এক্স প্লাস বিটা ওয়াই -2x -2 আলফা -3y -3 বিটা -3 ইকুয়াল 0 এরকম আসতেছে। সরল রেখার সমীকরণ লেখার জন্য x যুক্ত রাশিগুলোকে একসাথে লিখতে হয়, y যুক্ত রাশিগুলোকে একসাথে লিখতে হয়, তারপরে ধ্রুবক লিখতে হয়। x কোনটাতে কোনটাতে আছে, এই দুটাতে x আছে কিনা, x যদি কমন নাও তাহলে কি আসবে আলফা -2, যে দুটাতে y আছে y কমন নাও, y কমন নিলে কি আসবে বিটা -3, আর কনস্ট্যান্ট কি কি আছে মাইনাস কমন নিলে এরকম আসবে 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 3 ইকুয়াল 0। এটা কার সমীকরণ পাইলা তুমি, স্পর্শজায়ের সমীকরণ, এটা পাইলা কিনা। আবার স্পর্শজায়ের সমীকরণ দেওয়াই আছে, তাহলে দুটাই যদি স্পর্শজায়ের সমীকরণ হয় দুটাই একই সরলরেখা কিনা। দুটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 লেখা যেত, মানে x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত সমান ধ্রুবকের অনুপাত সমান লেখা যেত। x এর সহগ আছে এখানে আলফা -2, আর এই জায়গাতে x এর সহগ আছে হলো 1, y এর সহগ আছে এখানে বিটা -3, আর এখানে y এর সহগ আছে 1, আর ধ্রুবকের অনুপাত যদি করি উপরে আসবে এরকম 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 3, আর এখানে ধ্রুবক আছে তোমার ওই যে মাইনাস দুটাতেই ছিল, মাইনাসটা কেটে দিছি। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথম আর তৃতীয় অনুপাতটা নেই। প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে একবারে করলাম আমি গুণ আড়াআড়ি। প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে ক্যালকুলেটর বের করে নাও, এটা আর এটা নিচ্ছি, এই দুটা নিচ্ছি, তাহলে এই দুটা আড়াআড়ি যদি গুণ করি তাহলে এরকম আসবে 3 আলফা -6
ইকুয়াল 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 3, তাহলে এখানে আসতেছে একটা আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল 9। এটা 1 নাম্বার ইকুয়েশন। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নেই, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে যদি আমরা করি, দ্বিতীয় তৃতীয় অনুপাত নিলে এরকম আসবে 3 বিটা, হ্যাঁ যাও, 3 বিটা মাইনাস 9, 3 বিটা মাইনাস 9 ইকুয়াল 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 3। তাহলে এখানে আসবে 3 বিটা কেটে যাবে, 2 আলফা ইকুয়াল মাইনাস 12 সম্ভবত, নাকি আলফার মান আসে -6, আলফার মান -6 যদি এখানে বসাই, বিটা কত আসে দেখো তো, -6 যদি বসাই ওই পাশে গিয়ে হয়ে যাবে 15, বিটার মান আসবে -5। এই ওখানে বসলা, পিছনে জায়গা আছে তো। 4 আলফা, আচ্ছা থাক সমস্যা নাই, 4 আলফা মাইনাস 7 বিটা, 4 ইন্টু আলফার মান -6, 7 ইন্টু বিটার মান -5, দেখো তো কত আসে, 35 মাইনাস 24, 11 নাকি? লেখা শেষ। এর আগেই বলছি চ্যাপ্টার শুরু করার সময় যে চ্যাপ্টারের টপিকই হচ্ছে দুটা, একটা হচ্ছে স্পর্শক পার্ট আর একটা হলো জ্যা পার্ট, ঠিক আছে? স্পর্শকটা তো দেখছো, একটা হলো বহিস্থ বিন্দু থেকে স্পর্শক, উপরস্থ বিন্দুতে স্পর্শক, এটা গেছে। জ্যাতে প্রথমে দেখলা স্পর্শ জ্যা। এখন এইখানে যেটা হবে সেটা হলো জ্যা এর মধ্যবিন্দু দেওয়া থাকবে। জ্যা এর মধ্যবিন্দু দেওয়া থাকলে জ্যা এর সমীকরণ বের করতে হবে। তো সমীকরণ বের করার সূত্র আছে এবং সেটা তোমাদেরকে পড়াবো না। জ্যা এর মধ্যবিন্দু দেওয়া থাকলে জ্যা এর সমীকরণ একদম বেসিক প্রক্রিয়ায় বের করা যাবে। বেসিক প্রক্রিয়াটা হচ্ছে এরকম, দেখো একটু এদিকে খেয়াল করো, এটা তোমার বৃত্ত, সূত্র অনেকগুলা হয়ে গেছে বুঝছো, এই জন্য সূত্র পড়াইতেই ভয় লাগতেছে। তো এদিকে খেয়াল করো, এই বৃত্তের জ্যা হচ্ছে এটা, বৃত্তের সমীকরণ মনে করো এটা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটা বৃত্তের সমীকরণ। যে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f, ঠিক আছে? দেওয়া থাকবে কি, জ্যা এর মধ্যবিন্দুটা দেওয়া থাকবে। জ্যা এর মধ্যবিন্দু কোনটা? জ্যা এর মধ্যবিন্দু মনে করো এই বিন্দু, নাম দিলাম ধরো ডি বিন্দু। এই মধ্যবিন্দুটা দেওয়া থাকবে সাপোজ x1 y1, জ্যা এর নাম মনে করো এবি জ্যা। এখন তোমাকে করতে হবে কি, এই এবি যে জ্যা এটার সমীকরণ বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। এখন কিভাবে করবা বলে দেই, দেখো এই জিনিসগুলো তোমাকে দেওয়াই থাকবে। একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তুমি বৃত্তের কেন্দ্র বের করে নিতে পারবা কিনা, বৃত্তের ব্যাসার্ধ বের করে নিতে পারবা কিনা। আমি বলছি ব্যাসার্ধ সবসময় এই ম্যাথগুলোতে এরকম করে আঁকবা, ব্যাসার্ধ স্পর্শ বিন্দুতে আঁকবা। ধরো বৃত্তের ব্যাসার্ধ হলো আর, এই কথা বন্ধ করো, বৃত্তের ব্যাসার্ধ আর, কি দেওয়া আছে, জ্যা এর মধ্যবিন্দু, জ্যা এর মধ্যবিন্দু এটা। তাইলে একটা জিনিস একটু খেয়াল করো, আমি কেন্দ্র থেকে যদি এখানে একটা লম্ব টানি সেটা ঠিক একবারে মধ্যবিন্দুতে যাবে। তাহলে এ বি জ্যা এর সমীকরণটা কিভাবে বের করবে একটু বলে দেই। প্রথম হলো সিডি কেন্দ্র একটা বিন্দু, এই বিন্দু দেওয়াই আছে, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করা যাবে কিনা, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করা যাবে। তার উপর লম্ব রেখার সমীকরণ, না তো জ্যা এর সমীকরণ তো হয়ে গেল, একদম ইজি। এর জন্য সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নাই। এবার আসো জ্যা এর দৈর্ঘ্য কিভাবে বের করবা। আমি সূত্র প্রতিপাদন করে দিচ্ছি কিন্তু বেসিক প্রক্রিয়ায় বের করবা। তুমি একটু খেয়াল করে দেখো তো, জ্যা এর দৈর্ঘ্য মানে কি, এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য, এটা বের করতে বলা হয়েছে। এটা তো মধ্যবিন্দু ছিল তাই না, আমি যদি এডিটা বের করতে পারি দ্বিগুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না,
এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করা যাবে না? তার সমকোণী ত্রিভুজ যেহেতু, অতিভুজ জানো, লম্ব জানো, পিথাগোরাসের সূত্র দিলে ভূমি বের হবে কিনা? তা ভূমি বের হলে 2 দিয়ে গুণ করে দিবা। সহজ জিনিস একদম, তুমি বেসিক প্রক্রিয়াতেই করবা। আসো আমি সূত্র বের করে দিচ্ছি। কি দেওয়া আছে? জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে, জ্যা এর দৈর্ঘ্যটা বের করব। জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য খেয়াল করো, জ্যা এর দৈর্ঘ্য কি? এ বি, এটা বের করবা না? তাহলে দেখো তোমার পিথাগোরাসের উপপাদ্য এখানে যদি দাও, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর এডি স্কয়ার, তাহলে এডি স্কয়ারের মান আসবে আর স্কয়ার মাইনাস এডির মান আসবে রুট ওভার আর স্কয়ার মাইনাস ডি স্কয়ার। তাহলে জ্যা এর দৈর্ঘ্য এ বি সমান কি লেখা যাচ্ছে? 2 রুট ওভার আর স্কয়ার মাইনাস ডি স্কয়ার। সূত্র থাকলো, আমি সূত্র দিয়ে বের করবো না এরপরে। এটা হলো জ্যা এর দৈর্ঘ্য, তুলে নাও। সমীকরণ কি লিখে দিব? সমীকরণটা লেখা থাক খাতায়, এত ভয় করো কেন? প্রতিপাদন করাচ্ছি না, লিখে দিচ্ছি। টি সমান S1, এটাই জ্যা এর সমীকরণ। কি দেওয়া থাকলে? মধ্যবিন্দু দেওয়া থাকলে। টি কি জিনিস ছিল? x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c, এটা টি ছিল না? আর S1 কি ছিল মনে আছে? x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c। এটা হলো মধ্যবিন্দু দেয়া থাকলে জ্যা এর সমীকরণ বের করার সূত্র, টি সমান S1। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এটার প্রতিপাদনও সহজ। ঠিক আছে, এটা হলো এক বিন্দুগামী সরলরেখা, এই বিন্দুগামী সরলরেখা, যার ঢাল বের করবা এই দুটা ঢালের গুণফল -1, লম্ব রেখার ঢালের গুণফল -1, এটা দিয়ে ঢাল বের করে বসাই দিলেই হবে। যাই হোক, প্রতিপাদনও লাগবে না, এই সূত্রও লাগবে না। আমরা ম্যাথে যাই। ম্যাথে যাওয়ার আগে আরেকটা ছোট কনসেপ্ট দেখো, তুলে নাও। কেন্দ্রে উৎপন্ন কোণ হতে জ্যা এর দৈর্ঘ্য বের করব আমরা। আগে মধ্যবিন্দু দেওয়া ছিল, এবার কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া থাকবে। না, এদিকে খেয়াল করো। এইটা আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের জ্যা, নাম দিচ্ছি এবি। এই এবি জ্যা এর দৈর্ঘ্যটা বের করব। আমি ধরে নিচ্ছি জ্যা এর দৈর্ঘ্যের লেন্থটা হলো এল, এল এর মানটা আমরা বের করব। এবার মধ্যবিন্দু দেওয়া নাই, দেওয়া আছে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা দেওয়া আছে। ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে কোণটার পরিমাণ হচ্ছে থিটা। কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া থাকলে এল এর মানটা বের করতে হবে, জ্যা এর দৈর্ঘ্য। খেয়াল করো তো, এটা যদি সি হয়, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ কিনা? কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাও ব্যাসার্ধ কিনা? ব্যাসার্ধ কিনা? আমরা ত্রিকোণমিতিতে এইরকম কিছু পড়ছিলাম কিনা মনে করো তো। এটা যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু, সি কোণের বিপরীত বাহু সি বাহু, পড়ছিলাম কিনা? এটা যদি হয়, কোসাইন সূত্র বলে এরকম, কজ এ, কোণ যদি আমি এ নেই তাহলে বাহু বাদ যাবে এ স্কয়ার,
এখানে হবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই, এরকম করে পড়তা কিনা? আচ্ছা আসো দেখা যাক কি হয়। তাহলে কেন্দ্রীয় উৎপন্ন কোণ দেওয়া আছে তো নাকি? কেন্দ্রীয় উৎপন্ন কোণ কি দেওয়া আছে? থিটা। আমি যদি বলি কস থিটা, তাহলে তোমার বাদ যাবে বলতে পারবা কোনটা? বাদ যাবে হচ্ছে এটার বিপরীত কোনটা, বিপরীত বাহুটা, এল স্কয়ারটা বাদ যাবে। এখানে হবে আর স্কয়ার প্লাস আর স্কয়ার 2 ইন্টু আর, এরকম হবে কিনা? তাহলে তোমার এরকম হচ্ছে, এখানে কয়টা আর স্কয়ার হচ্ছে? 2 আর স্কয়ার মাইনাস এল স্কয়ার সমান লেখা যাচ্ছে 2 আর স্কয়ার কস থিটা, লেখা যাচ্ছে কিনা? কার মান জানি বের করতে চাও? তাহলে বলো এল এস 2 আর স্কয়ার মাইনাস 2 আর স্কয়ার কস থিটা, এটা সমান কি এল স্কয়ার লেখা যাবে না? এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে বলো? 2 আর স্কয়ার যদি কমন নাও তাহলে কি আসবে? 1 মাইনাস কস থিটার সূত্র বলো? 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এল স্কয়ার সমান লেখা যায় 4 আর স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2। বলো এল এর মান কি? 2 আর সাইন থিটা বাই 2, 2 আর সাইন থিটা বাই 2। এটাই হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ যদি থিটা হয় তাহলে জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এমসিকিউতে আসতে পারে 2 আর সাইন থিটা বাই 2। কোশ্চেন বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 81 একটা বৃত্ত। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 81 একটা বৃত্ত। আমরা জানি বৃত্তটার কেন্দ্র হবে 0 0-তে, কেন্দ্র হবে 0 0-তে, আর ব্যাসার্ধ হবে 9। বলছে একটি জ্যা এর মধ্যবিন্দু, ম্যাথগুলো খুবই সোজা কিন্তু আসে বারবার। একটা জ্যা, বৃত্তের মনে করো এটা একটা জ্যা, জ্যা এর নাম দিচ্ছি এ বি জ্যা। জ্যা এর মিড পয়েন্টটা দেওয়া আছে, মিড পয়েন্টটা হচ্ছে -2,3। ধরে নিলাম এটা ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক -2,3। জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে, বলা হয়েছে ওই জ্যা এর সমীকরণ নির্ণয় করো। জ্যা এর ম্যাথগুলাতে চিত্র কমপ্লিট করবে এইভাবে, ব্যাসার্ধটা এখানে আঁকবা, আর মধ্যবিন্দু দেওয়া থাকলে এই দুটা বিন্দু যোগ করে দিবা, এটা লম্ব হবে একটা আর উপরে আরেকটা। ব্যাসার্ধটা কত ছিল? 9। আচ্ছা তাহলে তোমাকে বলছে জ্যা এর সমীকরণ নির্ণয় করো। জ্যা এর সমীকরণ মানে কি? এবি রেখাটার সমীকরণ না? তাহলে আমরা আগে সিডি রেখার সমীকরণ বের করি। সিডি একটা মূল বিন্দুগামী সরলরেখা না? তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ছিল? y ইকুয়াল mx। সিডি রেখার সমীকরণ ছিল y ইকুয়াল mx। m এর মান বের করতে হবে। দুটা বিন্দু দেওয়া আছে, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর করলে আসবে 3, বাই ভুজদ্বয়ের অন্তর করলে আসবে -2 ইন্টু এক্স। তাহলে 3x প্লাস 2y এটা ইকুয়াল 0। কার সমীকরণ এটা? সিডি। তুমি কার সমীকরণ চাও? এবি জ্যা এর সমীকরণ চাও। তাহলে এবি জ্যা এর সমীকরণ লম্ব রেখার সমীকরণ না? এক লাইনে বের করবো না 2-3 লাইনে বের করব? এক লাইনে বের করার নিয়ম ছিল এরকম, লম্ব রেখার সমীকরণ হলো bx মাইনাস ay, সিটি কিছু নাই। বিএ এক লাইনে বের করতে চাইলে bx মাইনাস ay সমান চিহ্ন দিয়ে বিন্দু বসায় দিতে হবে। তাহলে bx, বি কত? bx মাইনাস ay, এ হলো 3y, জাস্ট সমান চিহ্ন দিবা, যে বিন্দু দিয়ে ওই রেখাটা যাবে সেই বিন্দু বসায় দিবা। যেটা কোন বিন্দু দিয়ে গেছে? -2,3, 2 ইন্টু -2 -3 ইন্টু 3 কত সেটা? -13। তাহলে এই পাশে নিয়ে আসো, এই তো শেষ।
এদিকে দেখো, সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। এই বৃত্তের যে কোনো একটি ব্যাস, একটা বৃত্ত আমার কাছে দেওয়াই আছে, দেওয়া থাকা বৃত্তটা হচ্ছে এইটা, দেওয়া থাকা বৃত্তটা হচ্ছে এইটা, দেওয়া থাকা বৃত্তের কেন্দ্র কত বলা আছে বলো তো? 5, -2। এই বৃত্তের যে কোনো একটি ব্যাস, এই বৃত্তের এইটা মনে করো একটা ব্যাস, ঠিক আছে? এই ব্যাসটা অপর একটি বৃত্তের জ্যা নির্দেশ করে। এখানে আর একটা বৃত্ত আছে, আর একটা বৃত্ত আছে যে ব্যাসটা এই বৃত্তের জ্যা নির্দেশ করে, হলুদ বৃত্তের জ্যা নির্দেশ করে। তারপরে বলো কি বলছে? কার কেন্দ্র? পরের বৃত্তটা যার কেন্দ্র, কিরে যার কেন্দ্র এই রেখাদ্বয়ের ছেদবিন্দুতে অবস্থিত। তাহলে কেন্দ্র কি এই দুটা রেখার ছেদবিন্দু, কত বের করছো? 3, 2। তাহলে পরের বৃত্তের কেন্দ্র পাবা কিভাবে? পরের বৃত্তের কেন্দ্র পাবা এই দুটো সমীকরণ সমাধান করলে এক্স এর মান আর ওয়াই এর মান, যেটা ছেদবিন্দু 3, 2 আসছে, ঠিক আছে? হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এই একটু খেয়াল করো তো, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কি এটা না? বৃত্তের ব্যাসার্ধ এটা কি না? আর এইটা যদি কেন্দ্র হয়, এটা কি জ্যা এর মধ্যবিন্দু হবে না এই বৃত্তের জন্য? তো খেয়াল করো, আমরা আর এর মানটা বের করব। এই বৃত্তটার ব্যাসার্ধ কত ছিল বলো তো? এই বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে 5, -2। এই বৃত্তের ব্যাসার্ধ হলো 25 আর 4, 25 আর 4 29, 29 - 13 কত হয় বলো? 4 আসবে? 4 আসলেই ভালো। তাহলে এই যে বৃত্তটা দেওয়া থাকা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হলো 4, আমি কি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করে নিতে পারি না? এটা ধরো ডি বিন্দু, তাহলে সিডি এর ডিস্টেন্সটা বের করে নেই। সিডি এর ডিস্টেন্সটা হবে এরকম, √5 - 3 এটার উপরে হোল স্কয়ার, -2 - 2 এটার উপরে স্কয়ার। তাহলে 4 যোগ কত? 2√5, √20 না, 2√5 আসছে। 2√5 কার মান আসলো? সিডি। 2√5 আসলো এটা। তা আমাকে বের করতে বলছে আর এর মান। সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস অ্যাপ্লাই করো। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আর স্কয়ার সমান লেখা যাবে 16 + 20। আর স্কয়ারের মান আসে 36, আর এর মান আসে 6। এটা आंसर। না হইতে পারে না তো, যে কোনো জায়গায় অবস্থিত হইতে পারে। কি কেমনে? এক কেন্দ্র যেখানে হোক না কেন, এইটুকু দূরত্ব বের করতে কি প্রবলেম? এই এই বিন্দুটা যে এই বৃত্তের উপর অবস্থিত, এই কোনো ধরনের কনসেপ্ট কি ইউজ হয়েছে ম্যাথে? কোনো ধরনের কনসেপ্ট ইউজ হয় নাই তো, পড়ে গেছে ওটা। না পড়তো তাহলে কি সমস্যা হইতো আমাকে বলো? এই কয়টা বের করতে কি সমস্যা হইতো? এই বিন্দু দিয়ে কি স্যাটিসফাই করছো কোনো জিনিস? তাহলে ওটা দরকার আছে ওখানে, যে কোনো জায়গায় পড়তে পারে না। ভুল করে ফেলছে এরকম করে আঁকায়, ঠিক আছে, পড়ে গেছে ওটা। আবার বুঝাই দিব? এই দেখো একটু আরেকবার বুঝাই দিচ্ছি, এবার আর ভুল করে ফেলবো না ওখানে। বলছে একটা বৃত্তের যে কোনো একটি ব্যাস, এই যে আমি প্রথমে একটা বৃত্ত নিছিলাম, ঠিক আছে,
যেটা দেওয়া ছিল ওই দেওয়া থাকা বৃত্তের কেন্দ্র কত ছিল 5, -2 দেওয়া থাকা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 5, -2 এটা ছিল। দেওয়া থাকা বৃত্তের ব্যাসার্ধটা কত ছিল দেওয়া থাকা বৃত্তের ব্যাসার্ধটা ছিল 4। এই বৃত্তের চিত্রটা আঁকছি ওখানে খালি। কোশ্চেন বলছে এই বৃত্তের যে কোনো একটি ব্যাস, দেখো তো এইটা এই বৃত্তের ব্যাস কিনা। এই ব্যাসটা কি করছে, যে কোনো একটি ব্যাস অপর একটি বৃত্তের কি নির্দেশ করে। এখানে আর একটা বৃত্ত আছে যেটার জ্যা নির্দেশ করে। ওই ব্যাসটা হলুদ কালারের বৃত্তটার জ্যা নির্দেশ করে, বুঝছো কথা। সাদা কালারের যে বৃত্ত ওটার যে ব্যাস ওটা হলুদ বৃত্তটার কি নির্দেশ করে, জ্যা নির্দেশ করে। তাহলে এবার তুমি বলো হলুদ বৃত্তের জ্যা হচ্ছে এটা, নাম দেই হলুদ বৃত্তের জ্যা এর নাম হলো এবি, ঠিক আছে। এখন বলছে অপর একটি বৃত্তের জ্যা নির্দেশ করে, হলুদ কালারের বৃত্তের জ্যা নির্দেশ করবে যার কেন্দ্র, মানে তুমি যে এখন বৃত্তটা নিছো ওই বৃত্তটার কেন্দ্র এই দুটা রেখার ছেদ বিন্দুতে অবস্থিত। তাহলে দুটা রেখার সমাধান করলে ছেদ বিন্দু পাওয়া যায়। ছেদ বিন্দু বের করে বলছিল আমাকে যেন কত 3,2। এবার পরে নাই দেখছো। তাহলে ছেদ বিন্দু এটা মনে করো ডি বিন্দু, এটা হলো 3,2 এটা, ঠিক আছে। আচ্ছা বলছে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। কোন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, পরের বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতেছে না। তুমি কমপ্লেক্স না করে সাদা কালারের বৃত্তটাকে তুলে দাও। না বুঝানোর জন্য বলতেছি, তোমাদেরকে তুলতে বলি নাই। তাহলে দেখো পরের বৃত্তটার কি নির্দেশ করতে বলছে, ব্যাসার্ধ নির্দেশ করতে, ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে ব্যাসার্ধ এটা কিনা, তো ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি আর। এই দুটার মধ্যবর্তী দুটা বিন্দু দেওয়া আছে না, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করছি, দূরত্ব বের করলে আসে √20। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব জানো ভূমি জানো অতিভুজের মান বের করা যাবে না। এই তো পরের কোশ্চেন। এটা করলা না এখনই, একই ম্যাথ, বুঝাই দেই আবার নাও। এই যে খেয়াল করো, এই করবো না, এদিকে দেখো। এই বৃত্তের x² + y² = 64। এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এদিকে আঁকতে বলছি, ব্যাসার্ধ হচ্ছে 8। এটা হচ্ছে এই বৃত্তের জ্যা, ঠিক আছে। কোশ্চেন পড়ো কি দেওয়া আছে। এই বৃত্তের যে জ্যা 3,4 বিন্দুতে কি হয়, 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। মানে কি এই বিন্দুটা 3,4, ধরো নাম দিলাম ডি বিন্দু, ডি বিন্দু হচ্ছে 3,4, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। কার সমীকরণ বের করতে বলছে, জ্যায়ের সমীকরণ বের করো। তাহলে দেখো তো এই রেখাটার সমীকরণ বের করা যাবে কিনা। মূল বিন্দুগামী সরলরেখা বলো, দুই বিন্দুগামী সরলরেখা বলো, সিডি রেখার সমীকরণ বের করবা, তার লম্ব রেখার সমীকরণ করেই দেই। সিডি রেখার সমীকরণ হচ্ছে y = mx, y = mx যদি করো y = 4/3x আসবে, বা 4x - 3y = 0 এটা আসবে। আর জ্যায়ের সমীকরণ আসবে এরকম bx - ay সমান চিহ্ন দিয়ে বিন্দু বসবে। তাহলে 3x + 4y - 25 = 0 এটা অ্যান্সার হবে। এখন তুমি নিজে হিসাব করে দেখো। হয়েছে।
পরের ম্যাথে গেলাম। এটাও সেম ম্যাথ, বুয়েটে আসছে, এটা হোমওয়ার্ক, কোশ্চেন তুলে নাও।